নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো আপনারা যে সঞ্চয়পত্র কেনেন, সেই সঞ্চয়পত্রের কেনার প্রসিডিউরে কিছুটা পরিবর্তন আসছে। ইতোমধ্যে আমরা যারা টিম দাঁড়িয়ে আছি অর্থাৎ যারা ট্যাক্স দিতে হয় তাদেরকে কিন্তু সঞ্চয়পত্র বা সরকারি যে ইনভেস্টমেন্ট গুলো আছে, শুধু সঞ্চয়পত্র না আরো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা যায় এবং সেখান থেকে কর রেয়াত পাওয়া যায়। কিন্তু বেসিক্যালি সঞ্চয়পত্রটা খুব বেশি পপুলার। তো এই পপুলারিটি হওয়ার কারণে আমরা অনেকেই সঞ্চয়পত্র কিনতে যাই। কিন্তু কিছু আহ, তথ্য সঠিক না থাকার কারণে অর্থাৎ কিছু বিষয় একদম সঠিকভাবে পালন না করতে পারার কারণে অনেক সময় সঞ্চয়পত্র কিনতে ব্যর্থ হই। এই সঞ্চয়পত্র কিনে ব্যর্থ হওয়ার প্রথম রিজন হচ্ছে আপনি যে সিম কার্ডটা ব্যবহার করেন সেই সিম কার্ডটি আপনার এনআইডি দ্বারা রেজিস্টার্ড কিনা। যদি রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে আপনি এই সঞ্চয়পত্র কিনতে পারবেন না। এই নিয়ম মোটামুটি 1-1.5 বছর ধরে চালু হয়ে আসছে। সুতরাং এটা হয়তো আপনারা জানেন, কিন্তু নতুন একটা পরিবর্তন আসছে। সে পরিবর্তনটি হচ্ছে আপনি যাকে নমিনি করছেন, অর্থাৎ এই সঞ্চয়পত্র যদি কোনো কারণে আপনার অবর্তমানে বা আপনি এক্সপায়ার হলে যিনি এই সঞ্চয়পত্রের মালিক হবেন বা টাকা উত্তোলন করার অধিকার রাখবেন, তিনি হচ্ছেন আসলে নমিনি। এই নমিনির এনআইডি কপি নর্মালি আমাদেরকে জমা দিতে হতো এবং একটি ফোন নাম্বার আমরা ব্যবহার করতাম। কিন্তু এখন যে পরিবর্তনটি আসছে সেটি হচ্ছে যে এই নমিনির যে নাম্বারটি ব্যবহার করছেন সেটিও তার এনআইডি দ্বারা রেজিস্টার্ড হতে হবে। অর্থাৎ আপনি কিন্তু বোথ পার্টির রেজিস্ট্রেশন অর্থাৎ মোবাইলের রেজিস্ট্রেশন তার নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ড হতে হবে। তাহলে আপনাকে সঞ্চয়পত্র কেনার আগে আপনি যে নাম্বারটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনার এনআইডিতে রয়েছে কিনা, পাশাপাশি আপনি যাকে নমিনি করছেন তার এনআইডিতেও সেই নাম্বারটি রয়েছে কিনা। তাহলে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, আপনি নাবালককে এই নমিনি দিতে পারবেন না। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানবার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, চেষ্টা করবো তার সঠিক উত্তর দেওয়ার জন্য। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।